আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনি সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখতে পেলে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না, দিনের পর দিন হয়েই চলেছে। তাহলে ব্যাপারটা কেমন হতো? আজকের সিনেমাটির মধ্যে ঠিক এমনটাই হয়েছিল। কারণ পৃথিবীর দিকে ছুটে আসা একটা উল্কাপাতের টুকরো আন্টার্কটিকার মধ্যে পড়ার ফলে সেখানকার সব বরফ গলে গিয়ে বিশাল বন্যার সৃষ্টি হয়েছিল। আর সেই কারণে জলের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে পৃথিবীর সমস্ত বড় বড় বিল্ডিং জলের তলায় চাপা পড়ে গিয়েছিল। এমনকি পৃথিবীতে বসবাস করার জন্য কোনো ভূমিই টিকে ছিল না, যার কারণে পৃথিবীর সমস্ত মানবজাতি শেষ হয়ে যায়। শুধুমাত্র যারা মহাকাশে আশ্রয় নিতে পেরেছিল তারাই বেঁচেছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটি, দ্য গ্রেট ফ্লড। সিনেমাটি শুরু হলে আমরা খোয়ানা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা এখনো ঘুমাচ্ছিল এবং তার একটি ছেলেও আছে যার নাম হলো জাইন। এরপর জাইনের যখন ঘুম ভাঙে তখন সে তার মাকে সুইমিং করার জন্য বিরক্ত করতে শুরু করে। তখন তার মা কিছু উপায় না পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে কিছুক্ষণ পরই একটা বজ্রপাতের শব্দ শুনতে পায়। তখন সে বিছানা থেকে নেমে জানালার দিকে উঁকি মারে, আর সে দেখতে পায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং অনেকটা জলও জমে গেছে। সে এই সব কিছুকে এড়িয়ে তার ছেলে জায়েনের জন্য নাস্তা বানাতে চলে যায়। ঠিক সেই সময় জায়েন তার মায়ের সামনে এসে বলে তার আজকে খুব ড্রয়িং করার ইচ্ছে করছে। তখন তার মা তার আইপ্যাডে ড্রয়িং করতে বলে। এটা শুনে জায়েন খুবই খুশি হয়, কিন্তু জায়েন তার মায়ের আইপ্যাডের পাসওয়ার্ড জানে না। তখন সে এটা জানবার জন্য তার মায়ের দিকে ছুটে আসে, আর তখনই তার মায়ের সাথে ধাক্কা লেগে চালের বাটিটি নিচে পড়ে যায়। এরপর তার মায়ের একটা কল আসে। তার মা তাকে বলে আজকে অফিস থেকে ছুটি নিয়ে নিতে, কারণ আবহাওয়ার যে অবস্থা অফিসে না যাওয়াই ভালো এবং সে যেন সাবধানে থাকে। এই বলে তার মা ফোন রেখে দেয়। এরপর খোয়ানা কিছু একটা শব্দ শুনতে পায়। তখন সে তার ছেলেকে বলে, জাইন তুমি কি আজকে বাথরুমে নল খুলে এসেছো? জাইন বলে, না আমি তো আজকে বাথরুমেই যাইনি। তখন খোয়ানা লক্ষ্য করে তাদের ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে। তখন সে জলটাকে ফলো করতে করতে দেখে জলটা আসলে জানালার বাইরে থেকে আসছে। তখন সে জানালার সামনে যেতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে দেখতে পায় বাইরে জলের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে তাদের বিল্ডিং এর সাথে সাথে বাকি বিল্ডিং এর 1 নম্বর ফ্লোরও জলের তলায় চাপা পড়ে গেছে। এটা দেখে খোয়ানা খুবই ঘাবড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কেননা অলরেডি তাদের ফ্লোরের মধ্যেও জল ঢুকতে শুরু করেছে। আর এই বিপদের মধ্যে তার ছেলে জায়েন সুইমিং করার জন্য জেদ করতে শুরু করে। তখন খোয়ানার মাথা গরম হয়ে যাওয়ার ফলে তার ছেলেকে ধমক দিয়ে বলে, জায়েন তুমি এই মুহূর্তে একটু চুপ করে থাকো। এরপর খোয়ানা তার সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করে এখান থেকে পালানোর জন্য। ঠিক সেই সময় একজন লোক তাকে ফোন করে এবং বলে, তুমি কি ডায়ন সেন্টারের ম্যানেজার মিস খোয়ানা? খোয়ানা উত্তরে হ্যাঁ বলে দেয়। এরপরে লোকটি তার পরিচয় দেয়। সে একজন প্রাইভেট সিকিউরিটি টিমের সদস্য। সে জানে যে এই রুমের মধ্যে জল ঢুকে পড়েছে, আর সেই কারণে তাদেরকে বাঁচানোর জন্য বিল্ডিং এর সব থেকে ওপরের ফ্লোরে তাদেরকে চলে আসতে বলে। এরপর হঠাৎ করে তাদের রুমের মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়, আর সেই সময় তার ছেলেও যেন কোথায় লুকিয়ে পড়েছে। তখন সে দ্রুত তার ছেলেকে একটি আলমারির ভেতরে খুঁজে পায়, কেননা খোয়ানা তাকে ধমক দেবার জন্য সে ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, খোয়ানা তার ছেলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তাকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে পড়ে। সে বাইরে আসতে দেখতে পায় সেখানে অলরেডি শত শত মানুষের ভিড়। তারা সবাই ওপরের ফ্লোরে ওঠার জন্য অপেক্ষা করছে, কিন্তু খোয়ানা যখন দেখতে পায় সেখানে আগে থেকেই শত শত মানুষের ভিড় জমে রয়েছে, তাই সে ঠিক করে বিল্ডিং এর এক্সিট পয়েন্টের দরজা দিয়ে ওপরে উঠবে। তখন সে দ্রুত এক্সিট পয়েন্টের দিকে দৌড়ে যায়। এরপর যখন সে ওপরে উঠছিল তখন সে খেয়াল করে জলের মধ্যে কয়েকজন লোক ডুবে যাচ্ছে এবং তারা সাহায্যের জন্য চিৎকারও করছে, কিন্তু সে নিরুপায়। তার এটা খারাপ লাগলেও কিছু করার ছিল না। সে আবারও ওপরের দিকে উঠতে শুরু করে। এরপর এক পর্যায়ে এসে সে থমকে দাঁড়িয়ে যায়, কেননা সিঁড়ির মধ্যে কে যেন ইচ্ছে করে ভাঙা জিনিসপত্র দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ ওপরে উঠতে না পারে। খোয়ানা কোনো রকমে সেটাকে পার করে তার ছেলেকে নিয়ে ওপরের ফ্লোরে চলে আসে, কিন্তু ওপরের ফ্লোরের অবস্থা নিচের তুলনায় খুবই খারাপ ছিল, কারণ সেখানে নিচের থেকে ওপরে অনেক বেশি মানুষের ভিড় ছিল। ঠিক সেই সময়ে বিল্ডিং এর অপর প্রান্ত থেকে একজন লোক খোয়ানাকে চিৎকার করে ডাকছিল। আসলে ওই লোকটিই ছিল সেই সিকিউরিটি অফিসার যে কিনা খোয়ানাকে বাঁচানোর জন্য ফোন করেছিল। তখন খোয়ানা খেয়াল করে এই ভিড়ের মধ্যে সে তার ছেলেকে হারিয়ে ফেলেছে। তখন তাকে খোঁজার জন্য সে পাশের একটি রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ করে সে চমকে যায়, কারণ সে দেখতে পায়
পাহাড়ের সমান উঁচু বিশাল আকার একটা ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে। আর মুহূর্তের মধ্যে সেই ঢেউ তাদের রুমের কাঁচ ভেঙে আছড়ে পড়ে। সবাই সেই জলের মধ্যে ডুবে যায়। কিন্তু খোয়ানা এই বিপদের মধ্যেও তার ছেলেকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তার ছেলেকে সে খুঁজে পায়, কিন্তু সে ততক্ষণে জলের মধ্যে ডুবে থাকার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর এখন খোয়ানার দম শেষ হয়ে গেছে এবং সে মরতেই বসেছিল। ঠিক তখনই সেই সিকিউরিটি টিমের লোকটি চলে আসে, যার নাম ছিল জন। সে তাদেরকে বাঁচাতে চলে আসে। এরপর তারা বিল্ডিং এর মধ্যে ফিরে এলে জায়নের পেটের মধ্যে চাপ দিতে থাকে। এরপর তার জ্ঞান ফিরে আসলে তার মা খুশিতে মেতে ওঠে এবং তাকে জড়িয়েও ধরে। এরপর জন তাদের একটা ভিডিও করে তাদের টিমকে পাঠিয়ে দেয়, যাতে তারা এটা জানতে পারে যে তারা এখনো সুরক্ষিত আছে। এরপর জন তাদেরকে নিয়ে ওপরের দিকে উঠতে থাকে, কারণ বিল্ডিং এর একদম ওপরের ছাদে তাদের জন্য একটা প্রাইভেট হেলিকপ্টার আসতে চলেছে। তো যাই হোক, তখন খোয়ানা জনকে জিজ্ঞাসা করে বাইরের বৃষ্টি জলটা এত নোনতা কেন, এবং এটা কোনো সাধারণ বৃষ্টি বলে তো আমার মনেই হচ্ছে না। তখন জন বলে এই বৃষ্টি সাধারণ, তবে 3 ঘন্টা আগে আন্টার্কটিকার মধ্যে একটা উল্কাপাত হয়েছিল, যার ফলে সেখানকার সব বরফ গলে গিয়ে সমুদ্রের জলের উচ্চতা দ্বিগুণ করে দেয়, যার ফলে অর্ধেক জাপান তো প্রায় জলের তলায় চাপা পড়ে গিয়েছিল। আর সেই জল আমাদের শহরের মধ্যেও ঢুকে পড়ে। কিন্তু খোয়ানা বলে বিজ্ঞানীরা কি এর ব্যাপারে কিছুই জানতো না? তখন জন বলে হ্যাঁ, বিজ্ঞানীরা এই ব্যাপারে জানতো, তবে এটাকে আটকানো একটা অসম্ভব ব্যাপার ছিল, যার জন্য তারা পৃথিবীবাসীকে কোনো চিন্তায় ফেলতে চাইছিল না। আর বিজ্ঞানীদের মতে আজকে হবে পৃথিবীতে তাদের শেষ দিন। তখন খোয়ানা জনকে জিজ্ঞাসা করে তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? জন তাকে বলে খোয়ানা, তুমি কোনো সাধারণ মানুষ নও, একমাত্র তুমি এবং তোমার বস, যে কিনা ইমোশন ইঞ্জিন বানাতে পারতো। কিন্তু তোমার বস এবং তার ছেলে সকাল থেকেই নিখোঁজ, শুধু তুমিই বেঁচে আছো। তখন খোয়ানা বেশ চিন্তিত হয়ে যায়, কারণ সে তার বসকে ছাড়া ইমোশন ইঞ্জিন বানাতে পারতো না। এরপর জন তাকে বলে তারা মানুষের মতো শরীর অলরেডি বানিয়ে ফেলেছে, শুধু তাতে ইমোশন দিতে বাকি। আর পৃথিবীতে মানব জাতির শেষ হয়ে যাওয়ার পর যাতে পুনরায় আবার ফিরিয়ে আনা যায়, তার জন্য খোয়ানাকে প্রয়োজন। তো যাই হোক, এরপর জায়েন তার মাকে বলে তার পেটের মধ্যে খুব ব্যথা করছে। তখন জন তাদেরকে তার রুমের মধ্যে নিয়ে যায় এবং তাদেরকে জামা কাপড় পাল্টে নিতে বলে, কারণ সেগুলো জলের মধ্যে ভিজে গিয়েছিল। এরপর খোয়ানা তার মাকে কল করার জন্য জনের কাছ থেকে মোবাইলটা চায়। খোয়ানা তার মাকে ফোন করে জানতে পারে তার মা যে বিল্ডিং এর মধ্যে ছিল সেই বিল্ডিংটা আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, আর তাকে কোনো চিন্তা না করে সে যেন তার ছেলেকে নিয়ে সাবধানে থাকে। এই বলে বিশাল এক শব্দে তার মায়ের ফোনটা কেটে যায়। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে তার মায়ের সাথে কি হয়েছে। তো এই দুঃখে খোয়ানা ভেঙে পড়ে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আর এই সব ইমোশন জন কিছুতেই বুঝতে পারছিল না, কেননা জনের ফ্যামিলি বলতে কেউই ছিল না, সে একা। আর এরই মধ্যে তাদের রুমে থাকা সমস্ত গ্যাসের পাইপগুলো লিক হয়ে যায়, গ্যাস বেরোতে শুরু করে। তখন জন তাদের দুজনকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে পড়ে, আর সাথে সাথে সেখানে থাকা সমস্ত রুমের গ্যাসের পাইপগুলো বিস্ফোরণ হতে শুরু করে। জন যেভাবে হোক বাঁচবার জন্য উপরতলার একটি ব্যালকনির উপর উঠে যায় এবং তাদেরকে তোলার জন্য নিচের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু জায়েন তার মাকে ছেড়ে কিছুতেই ওপরে উঠতে চাইছিল না। তখন জন জোর করে জায়েনের হাত ধরে ফেলার জন্য খোয়ানা ব্যালেন্স হারিয়ে নিচে জলের মধ্যে পড়ে যায়। তার ভাগ্য ভালো ছিল যে ঠিক সময় মতো সেখানে একটা প্লাস্টিকের বোর্ড ভেসে গিয়েছিল, আর সেটা ধরেই সে বিল্ডিং এর মধ্যে আবারও ফিরে আসে। তখন সে হঠাৎ করে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা লিফটের ভেতর থেকেই আসছিল। তখন খোয়ানা লিফটের সামনে গিয়ে দরজাটা হাত দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন সে ওপরের ফ্লোরে উঠে আসে এবং স্টোর রুমের ভেতর থেকে একটা ব্রাশ বের করে নিচের দিকে যাবে। ঠিক তখনই সে দেখতে পায় দুজন ছেলে ওপরের ফ্লোরের রুমগুলোর মধ্যে লুটপাট করেছে। সেগুলোকে সে ইগনোর করে মেয়েটাকে বাঁচানোর জন্য সে আবারও নিচে চলে আসে। আর ঠিক তখনই একটা বিশাল ঢেউ তার দিকে আছড়ে পড়ে, যার ফলে সে আবারও জলের মধ্যে ডুবে যায়। তখন সে ভাবছে যেভাবে তাদের গাড়ি একদিন
অ্যাক্সিডেন্টের কারণে জলের মধ্যে পড়ে তার স্বামী মারা গিয়েছিল, হয়তো সেও এবার মারা যাবে। কিন্তু তখন জন তাকে চিৎকার করে ওপরে উঠে আসতে বলে, কারণ তার ছেলের শরীর প্রচন্ড খারাপ হয়ে পড়েছে। এটা শুনতে পেয়ে সে দ্রুত জলের উপরে উঠে তার ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে, কারণ সে তার ছেলের ওষুধটা জলের মধ্যে হারিয়ে ফেলেছিল। তখন সে কোনো উপায় না পেয়ে তার ছেলেকে নিয়ে দৌড়াতে শুরু করে। তখন জন প্রচুর রেগে গিয়ে তাকে দাঁড়াতে বলে, কেননা তাদের জন্য হেলিকপ্টার অলরেডি চলে এসেছে। যেহেতু তুমি ইমোশন ইঞ্জিন বানাতে পারো, তাই একে ছেড়ে দাও আর তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। তখন খোয়ানা জনের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর খোয়ানা একজন বৃদ্ধ দম্পতির রুমের ভেতরে ঢুকে পড়ে এবং তাদের অনুমতি ছাড়াই কিচেনের মধ্যে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিছু খাবার জোগাড় করে সেগুলোকে একসাথে মিশিয়ে একটা ওষুধ বানিয়ে ফেলে। যে ওষুধটা তার ছেলেকে খাওয়ানো মাত্রই তার ছেলের জ্ঞান ফিরে আসে। এটা দেখে খোয়ানা খুবই খুশি হয়। আসলে এই বাচ্চাটা তার নিজের সন্তান নয়, তাকে ল্যাবরেটরিতে মানুষের মতো দেখতে সেম বানানো হয়েছিল। আর খোয়ানা নিজে তার মধ্যে ইমোশন দিয়ে মানুষের মতো আবেগ, গুণ, ভালোবাসা সবকিছু দিয়ে তাকে বড় করে তুলেছিল। আর এখন ওই বাচ্চাটার প্রতি তার এমন একটা মায়া জন্মে গেছে যে তার কাছ থেকে কখনোই দূরে রাখতে চাইছিল না। তো যাই হোক, এরপর খোয়ানা যখন তার ছেলে জামা কাপড় ধুতে বারান্দায় আসে, তখন সে দেখতে পায় বাইরে পুরোপুরি বৃষ্টি থেমে গিয়ে মৃদু রোদ উঠতে শুরু করেছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। তখন খোয়ানার মনে হয় হয়তো তাদের বিপদ কেটে গেছে। তখন জন বলে, আমরা শুধু শুধু এত চিন্তা করছিলাম। তখন জন এটাও বলে যে আজ সকালে তার বসের সাথে কথা হয়েছিল। তার বস তাকে বলেছে তাদের মিশনে একমাত্র খোয়ানায় যেতে পারবে। তখন খোয়ানার ভীষণ মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে গিয়ে আবারও বৃষ্টি শুরু হয়। আর দূর থেকে তারা দেখতে পায় বিশাল আকার এক উঁচু ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে তারা দ্রুত জায়ান্টকে নিয়ে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। কিন্তু ওই রুমের মধ্যে থাকা সেই দুই বৃদ্ধ দম্পতি রয়ে যায়, কেননা ওই বৃদ্ধ দম্পতির স্ত্রী প্যারালাইসিস ছিল, যার শেষ জীবনে তাকে বিপদে ফেলে রেখে তিনি পালাতে চাইছিল না। আর এটাই হলো সত্যিকারের ভালোবাসা। তো যাই হোক, এরপর ওই বিল্ডিং এর মধ্যে বিদ্যুতের গতিতে জল ভেতরে ঢুকতে শুরু করে। আর ততক্ষণে খোয়ানা তার বাচ্চাকে নিয়ে কয়েকটা ফ্লোর উপরে উঠে যায়। আর ওই ফ্লোরটার মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ও তার স্বামী তাদেরকে সাহায্যের জন্য চিৎকার করে রাখছে। খোয়ানার এটা খারাপ লাগলেও তার কোনো উপায় ছিল না, কেননা জন তাকে ওপরে আসার জন্য জোর করছিল। তখন খোয়ানা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওপরে উঠে যায়। এরপর জন খোয়ানাকে বলে, আমাদের হেলিকপ্টার চলে এসেছে, তাই এখন তুমি জায়ান্টকে রেখে তাড়াতাড়ি চলো। কিন্তু খোয়ানা তার বাচ্চাকে রেখে কিছুতেই যেতে চাইছিল না, যার জন্য জন মাথা গরম করে বলে, তুমি তো নিজেই বলেছিলে ওকে ল্যাবরেটরিতে ফেরত দিয়ে দেবে, তাহলে কেন এমন করছো? আমাদের দেরি হয়ে যাচ্ছে, দয়া করে এক্ষুনি চলো। তখন জন তাদেরকে একটা ভিডিও করতে করতে বলে, আমরা ইমোশন ইঞ্জিন ডেভেলপমেন্টের রিসার্চার মিস খোয়ানাকে খুঁজে পেয়ে গেছি। তার জন্য ডারউইন সেন্টার একটা বয়ান জারি করেছে। প্রথম, ডারউইন সেন্টার সমস্ত মানবজাতির বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করবে। দ্বিতীয়, বিশ্বের মোট 49 জন রিসার্চারের মধ্যে মিস খোয়ানাকে একজন বানানো হয়েছে, যে ইমোশন ইঞ্জিনের বিকাশ করার জন্য তাদেরকে ল্যাবে পাঠানো হবে এবং ওই দুই মিশন কমপ্লিট করার জন্য লিড রিসার্চার মিস খোয়ানা তাদেরকে সাহায্য করবে। এরপর ডারউইন সেন্টারের লোকেরা জায়ান্টকে ধরে নিয়ে চলে যায়। তখন খোয়ানা ছুটে গিয়ে জনের পায়ে পড়ে বলে, দয়া করে ওকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না, আমি তো যাচ্ছি। কিন্তু তখন জন তাকে বলে, তোমার বস এখনো বেঁচে আছে আর সে তার বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছিল। আমাদের টিম ওই বাচ্চাটাকেও ধরে ফেলেছে। আসলে ওই বাচ্চাটাকেও ল্যাবের মধ্যে বানানো হয়েছিল, যার প্রতি তার বসের একটা মায়া জন্মে গিয়েছিল, যার জন্য সে তাকে নিয়ে পালিয়ে গেছিল। তো যাই হোক, এই কথা শুনে খোয়ানা একদম চুপ হয়ে যায়, কেননা তার আর কোনো উপায় ছিল না তার বাচ্চাকে বাঁচানোর। এরপরে ল্যাবের লোকেরা তাদের কাজ শুরু করে দেয়। খোয়ানা এই সব দেখে মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। তখন সে তাদের হাত ছাড়িয়ে নিয়ে একজন সিনিয়র অফিসারের পা ধরে অনুরোধ করে বলে তার বাচ্চাকে ছেড়ে দেওয়ার জন্য, আর তার সাথে যেন সেফটি জোন পর্যন্ত নিয়ে যেতে দেয়। কিন্তু ওই অফিসারটি তাকে বলে, তোমার কি সত্যিই মনে হয় কোনো সেফটি জোন অবশিষ্ট আছে বলে? ঠিক তখনই খোয়ানা গুলি চলার শব্দ শুনতে পায়। আসলে ওই মিলিটারি টিমগুলো ততক্ষণে জনকে গুলি করে মেরে ফেলেছিল। আসলে আজকে তারা সবাই এখানেই মরতে চলেছে, শুধু খোয়ানাই বেঁচে থাকবে আর ভবিষ্যতে গিয়ে মানব সভ্যতাকে ফিরিয়ে আনবে। তখন শেষবারের মতো খোয়ানা তার ছেলেকে কাঁদতে কাঁদতে একবার জড়িয়ে ধরে, আর মনের মধ্যে হাজারো কষ্ট চেপে রেখে সে সেখান থেকে
থেকে চলে যায়। তখন সে ওপর থেকে দেখতে পায় পুরো শহর জলের তলায় চাপা পড়ে গেছে। কয়েকটা বড় বড় বিল্ডিং এর মাথা শুধু দেখা যাচ্ছে। এরপর ডারউইন সেন্টার তাদের রকেট লঞ্চ করে দেয়, যার মধ্যে বিশ্বের 49 জন সেরা বিজ্ঞানী এবং মিস খোয়ানাও ছিল। তারা মানব সভ্যতাকে বাঁচানোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আরো 7টা রকেট লঞ্চ করেছে। আর সেই সময় পৃথিবীতে সর্বশেষ বেঁচে থাকা যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে একমাত্র তারাই রয়েছে, কারণ আর মাত্র 15 মিনিটের মধ্যে উল্কাপাতের কোটি কোটি টুকরো পৃথিবীর দিকে গিয়ে পড়বে, যার জন্য পৃথিবীর অর্ধেকেরও বেশি মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে। এর জন্যই তারা সবাই চলে যাচ্ছিল, যাতে তারা আবারও নতুন করে পৃথিবীতে জীবন শুরু করতে পারে। আর এই কাজে তাদেরকে সাহায্য করবে তাদের বুদ্ধিমত্তা, জ্ঞান, সাহসিকতা আর তাদের মনের জোর। তারা সবাই মিলে ল্যাবরেটরিতে মানুষের মতো শরীর তো বানিয়ে ফেলবে, কিন্তু তার মধ্যে আবেগ, গুণ, ভালোবাসা, বুদ্ধিমত্তা এই সব কিছু একমাত্র ডক্টর খোয়ানা তার ইমোশন ইঞ্জিনের মাধ্যমেই তৈরি করতে পারবে। আর এই সব কিছু তারা একদম প্রথম থেকে শুরু করবে। মানে এই সব কিছুর জন্য প্রয়োজন হবে একজন এআই হিউম্যান মা আর একজন বাচ্চার। তারা ইমোশন ইঞ্জিনটাকে এমন ভাবে বানাতে চায় যেখানে একজন মা তার বাচ্চাকে যেভাবে হোক খুঁজে বের করবে, আর সে যদি তাকে খুঁজে বের করতে না পারে তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। মানে তারা ইমোশন ইঞ্জিনটাকে আরো উন্নত করার চেষ্টা করবে। তখন সেখানে থাকা একটি বিজ্ঞানী তাকে প্রশ্ন করে যে তার মা যদি তাকে খুঁজে বের করতে না পারে তাহলে পুরো মানব জাতি বিলুপ্ত হয়ে যাবে। আর এরই মধ্যে হঠাৎ করে তারা দেখতে পায় কয়েক হাজার উল্কাপাতের টুকরো তাদের রকেটের সাথে হঠাৎ করে ধাক্কা খেয়ে সবকিছু ধ্বংস হয়ে যায়। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই খোয়ানা আবার তার রুমের মধ্যে ফিরে এসেছে, আর এবারে তার জামাতে 491 নম্বরটি উঠে যায়। এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভেবেই ফেলেছো আবার শুরু থেকে কেন দেখানো হচ্ছে। আসলে গল্পের শুরু এবং শেষটা এমনই যেটা তোমরা পুরোটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, খোয়ানা উঠে দেখতে পায় তাদের রুমের মধ্যে 1 হাঁটু জল জমে গেছে। ঠিক সেই সময় তাকে জন কল করে এবং বলে সে যেন দ্রুত ওপরের ফ্লোরে উঠে আসে, সে তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে আসছে। এরপর খোয়ানা প্রথমবারের মতো তার বাচ্চাকে আবারও আলমারির মধ্যে লুকিয়ে থাকতে দেখতে পায়। আর এবারে জায়েন তার মায়ের উপরে খুবই রেগেছিল, কারণ জায়েন যে ছবিগুলো আঁকতো তার মা একটাও দেখতো না, এমনকি সে কিছু করতে চাইলে করতে দিত না। তাই জন্য সে তার মাকে বলে, মা আমার বয়স এখনো 6 বছর, কেন আজকেও 6 বছর, গতকালও 6 বছর, এমনকি এর আগেও 6 বছর ছিল, আমার বয়স বাড়ে না কেন? মোনা তার এইসব কথা শুনে কিছুই বুঝতে পারছিল না। তো যাই হোক, এরপর সে তার বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু আগের তুলনায় এবারে বাইরে বেশি ভিড় ছিল, যার জন্য সে প্রথমবারের মতো এবারেও বিল্ডিং এর এক্সিট সিঁড়ির দিকে ছুটে যায়। কিন্তু সে দেখতে পায় এখানেও প্রচুর মানুষের ভিড় জমে রয়েছে, যারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য জোর করে ওপরের দিকে উঠছে। এটা দেখে সে যখন পালিয়ে আসছিল ঠিক তখনই বিল্ডিং এর অপর প্রান্ত থেকে জন তাদেরকে চিৎকার করে ডাকে, কিন্তু এবারে খোয়ানা তার কোনো কথায় সাড়া না দিয়ে সে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বিশাল এক ঢেউ তাদের বিল্ডিং এ আছড়ে পড়ে, যার জন্য তারা দুজন আলাদা হয়ে যায়। কিন্তু তার ভাগ্য ছিল যে আবারও খোয়ানা বিল্ডিং এর মধ্যে ফিরে আসতে পেরেছে, কিন্তু এবারেও খোয়ানা তার বাচ্চাকে হারিয়ে ফেলে। তখন সে এদিক ওদিক তার বাচ্চাকে খুঁজতে শুরু করে। এক সময় সে দেখতে পায় জায়েন জলের মধ্যে ভেসে চলে যাচ্ছে, যেটা দেখে খোয়ানাও জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই একটা গাড়ি তার পিছন দিক থেকে এসে তাকে আঘাত করে, যার জন্য সে জ্ঞান হারিয়ে ফেলে। আর এবারেও জন এসে তাকে বাঁচিয়ে নেয়, আর এবারে তার জামার নম্বর বদলে 787 নম্বর উঠে যায়। তো যাই হোক, এরপর খোয়ানার জ্ঞান ফিরে আসলে সে তার বাচ্চাকে খুঁজতে শুরু করে, কিন্তু জন তাকে থামিয়ে বলে সে তার বাচ্চাকে দেখেছে, এমনকি তার একটা ছবিও তুলে রেখেছে। খোয়ানা তার ছবিটা দেখে আবারও খুঁজতে শুরু করে, যেটা দেখে জন খুবই রেগে যায় এবং তাকে বলে আমাদের এক্ষুনি যেতে হবে, কারণ ছাদের মধ্যে হেলিকপ্টার অলরেডি চলে এসেছে, আমাদের হাতে তাকে খোঁজার জন্য কোনো সময় নেই। কিন্তু খোয়ানা তার কোনো কথার গুরুত্ব দেয় না। তখন জন তাকে জোর করে আটকানোর চেষ্টা করে, যার জন্য খোয়ানা তার পকেট থেকে পিস্তলটি বার করে নিয়ে তাকে ভয় দেখিয়ে বলে আমার বাচ্চাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো, দয়া করে আমাকে বলো। ঠিক তখনই এই সব কথার মাঝখানে সেই ফ্লোরের মধ্যে সমস্ত গ্যাসের পাইপগুলো লিক হয়ে বিস্ফোরণ হতে শুরু করে, আর সেই বিস্ফোরণে খোয়ানাও আহত হয়ে যায়। আর এবারেও জন তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এবারে তার জামার নম্বর বদলে 1931 নম্বরটি উঠে যায়, আর
জন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এবারে আমরা দুজন মিলে যেইভাবে হোক জায়ানকে খুঁজে বার করব। কিন্তু খোয়ানা তার কোনো কথা না শুনে সে আবারও জলের মধ্যে লাফিয়ে পড়ে। আর এবারেও সে কোনো রকমের বিল্ডিং এর মধ্যে ফিরে আসে, কিন্তু সে প্রথমবারের মতো লিফটের সামনে এসে সেই বাচ্চা মেয়েটির আওয়াজ শুনতে পায়। এবারে সেই বাচ্চা মেয়েটি তাকে বাঁচানোর জন্য চিৎকার করছিল এবং ওই বাচ্চা মেয়েটির নাম ছিল জিসু। কিন্তু খোয়ানা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু প্রথমবারের মতো আবারও বিশাল এক ঢেউ তার দিকে আছড়ে পড়ে, যার জন্য সে জলের মধ্যে ডুবে যায়। এরপর সে আবারও যখন জল থেকে উঠে ওপরে আসে তখন তার জামার নম্বর বদলে 4007 নম্বরটি উঠে গেছে। সে আবারও ওপরের ফ্লোরে উঠে এসে স্টোর রুমের থেকে একটি লাঠির টুকরো বের করে লিফটের দিকে চলে যায় এবং দরজাটি খুলেও ফেলে আর মেয়েটাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন একটা সেফ রুমের মধ্যে চলে আসে। তখন খোয়ানা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বাচ্চাকে কোথাও দেখেছো যার বয়স মাত্র 6 বছর এবং তার নাম জায়েন? তখন মেয়েটা তাকে বলে, আমি লিফটের কাছে কারো কথাবার্তা শুনতে পারছিলাম, তবে একটা লোক কাউকে যেন জিজ্ঞাসা করছে যে তার মায়ের নাম কি এবং সে কোথায় থাকে আর এই দরজাটার পাসওয়ার্ডটা কি। তার এমন কথা শুনে খোয়ানা বুঝতে পেরে যায় নিশ্চয়ই ওই চোর ছেলে দুটোর কাজ হবে, যারা একসময় তাকে খুব মেরেছিল। তাই সে এবারে খুব সাবধানতার সাথে তাদের সামনে যায়, কিন্তু তারা খোয়ানাকে দেখে ফেলে, যার জন্য খোয়ানা ভয়ে ভয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বাচ্চাকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? কিন্তু খোয়ানার কোথায় তারা কোনো পাত্তা দেয় না। ঠিক তখনই বিল্ডিং এর অপর প্রান্ত থেকে জন খোয়ানাকে চিৎকার করে ডাকে। খোয়ানা কিছু বলার আগেই চোর ছেলে দুটো তার মুখ চেপে ধরে রাখে এবং তাকে টানতে টানতে রুমের ভেতরে নিয়ে চলে যায় আর প্রচুর মারতে শুরু করে। ছেলেটা খোয়ানার গলা চেপে তাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু খোয়ানা তার পাশে থাকা একটা হাতুড়ি উঠিয়ে নিয়ে তাকে সজোরে আঘাত করে। তারপরেও তারা দুজন খোয়ানাকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই জন কোনো রকমে দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে আর তাদের দুজনকে মেরে বাইরে জলের মধ্যে ফেঁকে ফেলে দেয়। এরপর জন তাকে বলে তার মনে হচ্ছে জায়েন ভয়ের কারণে কোথাও হয়তো লুকিয়ে রয়েছে। তো যাই হোক, এরপর খোয়ানা ওই বাচ্চা মেয়েটাকে তার দাদু দিদার কাছে পৌঁছে দেয়। আর ওই দাদু দিদাই ছিল সেই বৃদ্ধ দম্পতি যার স্ত্রী প্যারালাইসিস ছিল। এরপর খোয়ানা সেখান থেকে চলে আসবে, কিন্তু হঠাৎ করে তার মনে হয় তার কিছুই ঠিক লাগছে না, তাই জন্য সে ওই বাচ্চা মেয়েটাকে তার সঙ্গে যেতে বলে। কিন্তু মেয়েটা তার দাদু দিদাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছিল না। তখন খোয়ানা আর কোনো কথা না বাড়িয়ে তার বাচ্চাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই জন তাকে পিছন দিক থেকে বলে, তুমি শুধু শুধু তাকে খুঁজছো, আমি তো বলেছি আমার টিম তাকে খুঁজে বের করে তোমার কাছে নিয়ে আসবে। তখন খোয়ানা কাঁদতে কাঁদতে জনকে বলে, দয়া করে আমাকে একটু খুঁজতে দাও, কেননা আমি এখনো পর্যন্ত তাকে একবারও খুঁজে পাইনি। তখন জন তার এমন কথা শুনে অবাক হয়ে যায়, কেননা তার মনে হচ্ছে এর আগেও একবার তাদের দুজনের দেখা হয়েছে। তো যাই হোক, খোয়ানা তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে বিল্ডিং এর আরো উপরে উঠতে শুরু করে। আর এক পর্যায়ে যখন আমরা ওপর থেকেই বিল্ডিং গুলোকে দেখতে পাই, যেন মনে হয় একই ধরনের বিল্ডিং হাজার হাজার কপি করে রাখা হয়েছে, পুরো একটা কম্পিউটার সিমুলেশনের মতো দেখতে লাগছে। তো যাই হোক, এরপর আমরা আবারও খোয়ানাকে দেখতে পাই, যার জামার মধ্যে নম্বরটা বদলে 7993 নম্বরটি উঠে গেছে। আর এবারে সে ওপরের ফ্লোরে উঠতে দেখতে পাই যে মহিলাটি প্রেগনেন্ট ছিল তিনি একটা সুন্দর শিশুর জন্ম দিয়েছে। খোয়ানা ভাবছে পৃথিবী এখন শেষ হতে চলেছে, আর এই সময় তার এক নতুন আনন্দে ডুবে রয়েছে। তার হয়তো ভুলেই গেছে যে আজকে সবাই এখানে মরতে চলেছে। তখন খোয়ানার তার বাচ্চার কথা মনে পড়ে যায়। জায়েন যে ছবিগুলো আঁকতো সে একটাও দেখতো না। তখন সে তার মোবাইল বের করে যখন সেই ছবিগুলো দেখে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ একই রকম ছবি সে হাজার হাজার এঁকে ফেলেছিল। আর এই ছবির মধ্যে একজন মা আর তার পিছনে একটা হেলিকপ্টার উড়ছে। আর এটা সেই ছবি ছিল যখন খোয়ানা তার ছেলেকে শেষবার দেখেছিল। এর মানে তার মা তাকে হাজার হাজার বার খুঁজতে এসেছিল, যার জন্য জায়েন একই ছবিকে বারবার এঁকেছিল। তো যাই হোক, এরপর জন বিল্ডিং এর অপর প্রান্ত থেকে খোয়ানাকে বলে, আমি জায়েনকে খুঁজে পেয়ে গেছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। এই কথা শুনে খোয়ানা দ্রুত সেই রুমের দিকে ছুটে চলে যায়। এরপর জায়েন যেখানে লুকিয়ে থাকতো সে আলমারিটা খুলে দেখতে পায় সেখানে জায়েন নেই। ঠিক তখনই সেখানে ডারউইন সেন্টারের লোকেরা চলে এসে খোয়ানাকে ধরে ফেলে আর তার গলার মধ্যে একটা ইঞ্জেকশন গেঁথে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু খোয়ানা অজ্ঞান হওয়ার আগেই জনকে বলে, ডারউইন সেন্টারের লোকেরা তোমাকে হেলিকপ্টারে ওঠার আগেই গুলি করে মেরে ফেলবে। আর এই সব ঘটনা সে 13,417 বার
অলরেডি দেখে ফেলেছে। তোমার কি সব কিছুই মনে পড়ছে না? তখন খোয়ানার এইসব কথা শুনে জনের আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যায়। তখন জন ওই সেন্টারে দুজন লোককে মেরে খোয়ানাকে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর তারা দুজন একটা রুমের মধ্যে চলে এসে আলোচনা করছে যে খোয়ানা তার ছেলেকে যখন প্রথমবার হারিয়েছিল তারপর থেকে সে তাকে বারবার হারিয়ে ফেলছে। আর এই সব ঘটনাগুলো খোয়ানা জনকে বারবার বলে ফেলেছে। খোয়ানার মনে হচ্ছে তার ছেলে এই সব কিছু জানতো, তাই সে যখনই তাকে খোঁজার জন্য প্ল্যান করতো তখনই ডায়মন্ড সেন্টারের লোকেরা হয় তাকে না হলে জনকে মেরে দিত। আর এই বাঁচা মরার গেম খেলতে খেলতে তারা যখন 21,499 বার তার বাচ্চাকে খুঁজতে গেছিল তখন তারা বিল্ডিং এর সমস্ত রুমের ব্যাপারে জেনে গিয়েছিল। তখন তারা বুঝতে পারে যে জায়ান হারিয়ে যায়নি, বরং সে ভয় পেয়ে লুকিয়ে রয়েছে আর তাদেরকে খুঁজে বের করতে হবে। তখন খোয়ানা সেন্টারের দুজন লোকের সাথে লড়াই করে কোনো রকমের বিল্ডিং এর ছাদে এসে পৌঁছে যায়। আর এতটা আসার জন্য তাকে 21,497 বার মরতে হয়েছিল। তো যাই হোক, এরপর সে ছাদের মধ্যে থাকা একটা আলমারির সামনে যায়। এরপর সে আলমারিটাকে খুললে দেখতে পায় জায়েন সেই আলমারিটার মধ্যে জড়ো হয়ে শুয়ে আছে। আসলে তার মাকে যখন ডারউইন সেন্টারের লোকেরা ধরে নিয়ে যাচ্ছিল তখন যাওয়ার আগে খোয়ানা তাকে বলে গিয়েছিল সে যেন এই আলমারিটার মধ্যে লুকিয়ে থাকে, কেননা তার মা তাকে আবারও সেখানে খুঁজতে আসবে। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে সেই রকেটটাকে দেখতে পাই। উল্কাপাতের কয়েক হাজার টুকরো তাদের সাথে ধাক্কা খাওয়ার জন্য খোয়ানার পেটের মধ্যে একটা লোহার টুকরো ঢুকে গিয়েছিল এবং মৃত্যুর আগে সে বলে যায় সে নিজেই হবে এআই হিউম্যান মা এবং তার মস্তিষ্কের সমস্ত ডাটা তার ছেলে জায়ানের সাথে যেন ল্যাবের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তার কথা মতো বিজ্ঞানীরা তার মস্তিষ্কের ডেটা কালেক্ট করে ল্যাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তো যাই হোক, এরপর ফ্ল্যাশব্যাকে আমরা আবারও বিল্ডিং এর মধ্যে ফিরে আসি। দেখা যায় খোয়ানাকে ধরার জন্য সেন্টারের লোকেরা ছাদের মধ্যে চলে এসেছে, যেটা দেখে খোয়ানা তার বাচ্চাকে নিয়ে পালাতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় বিশাল এক ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। খোয়ানা সেদিকে গুরুত্ব না দিয়ে তার বাচ্চাকে নিয়ে ছাদের মধ্যে দৌড়াতে শুরু করে। তখন সে কোনো উপায় না পেয়ে তাকে বাঁচানোর জন্য জায়ানকে জলের মধ্যে লাফিয়ে পড়তে বলে, কিন্তু সেই সময় সেন্টারের লোকেরা খোয়ানাকে ধরে ফেলে, যার জন্য সে তার ছেলের কাছে আর পৌঁছাতে পারে না। সেই সময় বিশাল ঢেউটি তাদের সামনে চলে আসে। ততক্ষণে জায়েন জলের মধ্যে লাফিয়ে পড়েছিল আর সাথে সাথে সবকিছু থমকে দাঁড়িয়ে যায়, এমনকি চারপাশের পরিবেশটাও একদম পাল্টে যায়। অবাক করার ব্যাপার হলো তাদেরকে দেখতে একদম পুতুলের মতো লাগছিল। এরপর আমরা বুঝতে পারি এই সব কিছু একটা পরীক্ষা ছিল, যেটা খোয়ানা তার ইমোশন ইঞ্জিনের মাধ্যমে একজন মহিলাকে বোঝাচ্ছিল। তারা চাইছিল যে একজন এআই হিউম্যানের মধ্যে মানুষের মতো জ্ঞান, বুদ্ধি, ইমোশন দেওয়ার পর সেটা ঠিকঠাক কাজ করছে কিনা, যার জন্য সবার প্রথমে তারা ল্যাবের মধ্যে একটা বাচ্চাকে তৈরি করেছিল। আর সেই বাচ্চাটাই হলো জায়েন। তাকে প্রায় 6 বছর ধরে খাইয়ে পড়িয়ে বড় করে তোলা এবং দেখাশোনার পাশাপাশি কথা বলা, চলতে শেখানো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, এই সব কিছু দেওয়ার পর তার মধ্যে একটা ইমোশন তৈরি হয়েছিল। এরপর তারা পরবর্তীকালে একজন পূর্ণবয়স্ক মাকে বানিয়েছিল, আর সেটা হলো খোয়ানা নিজে। আর তার ভেতরে সমস্ত ইমোশন জন্ম নেবার পর সে আবারও তার বাচ্চাকে বাঁচানোর জন্য জলের মধ্যে লাফিয়ে পড়ে, মানে তার ভেতরে এখন সম্পূর্ণ ইমোশন তৈরি হয়ে গেছিল। এরপর সে দেখতে পায় তার বাচ্চা একটা টাওয়ারের ওপরে আশ্রয় নিয়েছে। সে তাকে দেখে খুবই খুশি হয়। তো এর সাথে সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে।